আমাদের যাদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে, আমরা সবাই বাড়িতে ছোটবেলায় নম্বর কাউন্ট শিখেছিলাম এইভাবে যে 1 চন্দ্র, 2 পক্ষ, থেকে 8 অষ্টবসু আর 9 নবগ্রহ। অর্থাৎ একদম ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছিল যে আমাদের সৌরজগতে 9টি গ্রহ আছে। স্কুলে আমরা শিখেছিলাম সেই 9টি গ্রহের নাম: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। কিন্তু আপনারা কি জানেন এই তথ্যটি এখন আর সঠিক নয়? 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে পূর্ণগ্রহের ক্যাটাগরি থেকে বার করে দিয়ে বামন গ্রহ বা ডর্ফ প্ল্যানেটের তকমা দেয়। তার কারণ, মহাজাগতিক কোনো বস্তুকে একটি পূর্ণ গ্রহের তকমা দিতে যে যে বৈশিষ্ট্যগুলো দরকার তা প্লুটোর মধ্যে ছিল না। তার মানে আমাদের সৌরজগতে এখন 9টার জায়গায় 8টি গ্রহ। কিন্তু এখনো বহু লোককে জিজ্ঞেস করলে তারা বলবে আমাদের সৌরজগতে 9টি গ্রহ আছে। আপনাদের মনে হতেই পারে যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে পূর্ণগ্রহের ক্যাটাগরি থেকে বার করে দিয়েছে, তো কি হয়েছে? মহাকাশ থেকে তো আর বার করে দিতে পারেন। প্লুটো তো তার ঠিক আগের জায়গাতেই এখনো আছে। কিন্তু আসলে প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের সৌরজগতের অনেক কিছু ঘটনার ব্যাখ্যা সৌরমণ্ডলের এই 8টি গ্রহ দিয়ে দেওয়া যায় না। যেমন পৃথিবী এবং মঙ্গল গ্রহের যে অরবাইটাল ইনক্লাইনেশন আছে তার ব্যাখ্যা, বা ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথ কিছুটা টলমল অর্থাৎ অরবিটাল উবলিং এর ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই। এছাড়া আমাদের সৌরমণ্ডলে কিছু প্লুটোর মতো মহাজাগতিক বস্তু আছে যারা ব্যতিক্রমী কক্ষপথে প্রদক্ষিণ করে। তাদের এই ব্যতিক্রমী কক্ষপথের ব্যাখ্যাও বিজ্ঞানীদের কাছে কিছুই নেই। বহু বিজ্ঞানী মনে করেন যে আমাদের সৌরজগতে প্লুটো ছাড়া একটি বৃহদাকার গ্রহ আছে যা নেপচুনের পরে অবস্থিত, যা এখনো বিজ্ঞানীদের কাছে অনাবিষ্কৃত, এবং এই গ্রহের ভর পৃথিবী ও নেপচুনের মাঝামাঝি। এই হাইপোথেটিক্যাল গ্রহটিকে অনেক ক্ষেত্রে প্ল্যানেট 9 বলে আখ্যা দেওয়া হয়। এখন প্রশ্নটি হচ্ছে, যদি সত্যি প্ল্যানেট 9 গ্রহটি আমাদের সৌরজগতে আছে, তবে হাবেল বা জেমসের মতো এত অত্যাধুনিক টেলিস্কোপ তার প্রমাণ পেল না কেন? আদৌ সেটি গ্রহ না অদৃশ্য ব্ল্যাক হোল? চলুন জেনে নিই সাম্প্রতিক গবেষণা এই প্ল্যানেটের অস্তিত্ব নিয়ে নতুন কি কি তথ্য দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ বিজ্ঞান প্রজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিফোর জাম্পিং টু দ্য মেইন স্টোরি, আই হ্যাভ এ রিকোয়েস্ট টু ইউ গাইজ। আমি আমার ভিডিওতে সাম্প্রতিক প্রকাশিত বিজ্ঞানের ফলাফল নিয়ে আলোচনা করি, কোনো বাড়িয়ে চাড়িয়ে বিজ্ঞানকে বিকৃত করি না। তাই যদি আমার ভিডিওগুলো আপনাদের বিজ্ঞান ভিত্তিক এবং ইনফরমেটিভ মনে হয় তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমাকে অনুপ্রেরণা দেবে নতুন বিজ্ঞান ভিত্তিক ভিডিও বানানোর। বিংশ শতাব্দীর প্রথম থেকেই মহাকাশ বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের নতুন গ্রহের সন্ধান করতে থাকেন। তখন তারা এই অজানা গ্রহের নাম দিয়েছিলেন প্ল্যানেট এক্স, যা এখন প্ল্যানেট 9 নামে পরিচিত। অ্যাস্ট্রোনমাররা সেই সময় ইউরেনাস এবং নেপচুনের অরবিটের উবলিং অর্থাৎ টলমল অবস্থা লক্ষ্য করেন। তারা বলেন যে ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথ টলমল করছে, তার কারণ নেপচুনের পরে হয়তো একটি বৃহদাকার রহস্যময় গ্রহ আছে, তার মহাকর্ষীয় বলের প্রভাবেই এদের কক্ষপথ টলমল করছে। কিন্তু তার সম্বন্ধে তারা তখনো পর্যন্ত কিছু জানেনই না। 1930 সালে যখন প্লুটোর আবিষ্কার হলো, তখন সবাই মনে করলো যে প্লুটোই মনে হয় সেই রহস্যময় গ্রহ যার জন্য ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথ টলমল অর্থাৎ উবলিং দেখা যায়। কিন্তু পরে জানা যায় প্লুটোর মতো ছোট গ্রহের জন্য ইউরেনাস বা নেপচুনের অরবিটে টলমল অবস্থা হতে পারে না। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অত্যাধুনিক টেলিস্কোপের সাহায্যে অ্যাস্ট্রোনমাররা কোনো রহস্যময় প্ল্যানেট এক্স এর সন্ধান না পেলেও তারা জানতে পারেন যে আমাদের সৌরজগতের নেপচুনের পরে অসংখ্য ছোট মহাজাগতিক আইসি ওয়ার্ল্ড দিয়ে তৈরি একটি বিশাল এলাকা আছে। প্লুটোর মতো বা তার থেকে ছোট মহাজাগতিক বস্তু সমৃদ্ধ এই এলাকাকে কাইপার বেল্ট বলা হয়। কাইপার বেল্টের মহাজাগতিক বস্তুদের ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট বলা হয়েও থাকে।
কাইপার বেল্ট আবিষ্কারের সাথে সাথে আমাদের সৌরজগৎ সম্বন্ধে অনেক রহস্য জমা বাঁধতে থাকে, যার কোনো সঠিক ব্যাখ্যা এখনো বিজ্ঞানীদের কাছে নেই। এই সব রহস্যের সমাধান করতে গিয়ে আরও একবার হাইপোথেটিক্যাল প্ল্যানেট 9 এর অস্তিত্বের ধারণা নিয়ে বিজ্ঞানীরা ভাবতে থাকে। অনেক মহাকাশ বিজ্ঞানী আমাদের সৌরজগতে প্ল্যানেট 9 এর অস্তিত্বে বিশ্বাসের সব থেকে বড় কারণ হলো কাইপার বেল্টে কিছু প্লুটোর মতো আইসি অবজেক্টদের ইন্টারেস্টিং মুভমেন্ট এবং তাদের ব্যতিক্রমী কক্ষপথ। কাইপার বেল্টের এই রহস্যময় অবজেক্টদের সাথে একটি ডর্ক প্ল্যানেট বা বামন গ্রহ স্যাটনা এবং অন্য 5টা কাইপার বেল্ট অবজেক্ট যারা কোনো একটি পার্টিকুলার দিকে এবং পার্টিকুলার অ্যাঙ্গেলে বেঁকে অবস্থান করে। এদের দেখে মনে হয় যে এরা কোনো এক অদৃশ্য বৃহৎ মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় বলের প্রভাবে এই অবস্থান সৃষ্টি হয়েছে। 2016 সালের পরে এই কাইপার বেল্টে আরও 11টি মহাজাগতিক অবজেক্ট আবিষ্কৃত হয়, যারা অদ্ভুত কক্ষপথে প্রদক্ষিণ করে এবং এরা নেপচুনের মহাকর্ষীয় বল দ্বারা প্রভাবিত নয়। তার মানে কি আমাদের সৌরজগতে কোনো একটা আনডিসকভার রহস্যময় গ্রহ আছে, যার মহাকর্ষীয় বলের জন্যই কাইপার বেল্টের অবজেক্টগুলো অদ্ভুত ব্যবহার করে। এরপরে আসি বিজ্ঞানীরা প্ল্যানেট 9 এর অস্তিত্ব নিয়ে কি আবিষ্কার করেছেন বা তথ্য দিয়েছেন। 2016 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির কিছু বিজ্ঞানী প্ল্যানেট 9 এর উপস্থিতির প্রথম ম্যাথামেটিক্যাল এভিডেন্স প্রকাশ করে। সেই সময় বিজ্ঞান মহলে এই গবেষণা নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারা বলেন যে এই হাইপোথেটিক্যাল প্ল্যানেট পৃথিবী থেকে 10 গুণ বড় এবং নেপচুন সূর্য থেকে যে দূরত্বে অবস্থান করে তার থেকে 20 গুণ দূরত্বে প্ল্যানেট 9 অবস্থান করে। এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 7,400 থেকে 20,000 বছর লেগে যায়। কাইপার বেল্টের অবজেক্টদের ব্যতিক্রমী কক্ষপথকে ব্যাখ্যা করতে হলে একটা এই রকম বৃহদাকার গ্রহের মহাকর্ষীয় বলেরই প্রয়োজন। তারা এও বলেন যে এই রহস্যময় প্ল্যানেটটি 3 প্রকারের হতে পারে। প্রথম প্রকারটি হলো এক ধরনের রকি প্ল্যানেট, যা আবার মার্কারি, ভেনাস, মার্স বা আর্থের মতো পার্থিব রকি প্ল্যানেট নয়। এটি অদ্ভুত ভলক্যানো ওয়ার্ল্ড প্ল্যানেট। এর কারণ হিসাবে তারা বলেন এই ধরনের ভলক্যানো ওয়ার্ল্ড প্ল্যানেট আমাদের সৌরমণ্ডলের বাইরের অনেক সিমিলার সৌরমণ্ডলে দেখতে পাওয়া যায়। এদেরকে সুপার আর্থ প্ল্যানেটও বলা হয়ে থাকে। এদের ভর আর্থ এবং নেপচুনের মাঝামাঝি কিছু একটা, কিন্তু আমাদের সৌরজগতে এই ধরনের প্ল্যানেট খুঁজে পাওয়া যায়নি। তাই প্ল্যানেট 9 হয়তোবা এই ধরনের সুপার আর্থ প্ল্যানেটও হতে পারে। বিজ্ঞানীরা দ্বিতীয় প্রকারটিকে মনে করেন যে হয়তোবা কাইপার বেল্টে অবস্থিত আবিষ্কৃত আইসি ওয়ার্ল্ডের মতো এটি একটি দৈত্যাকার আইসি প্ল্যানেট, যা প্লুটোর থেকে 5,000 গুণ বড়। যদি তাই সত্যি হয় তবে প্ল্যানেট 9 এর সারফেসে হয়তো প্রচুর পরিমাণ জল জমা আছে। হয়তো আমাদের সোলার সিস্টেমে সব থেকে বড় জলের সম্ভারই হলো প্ল্যানেট 9। আর তৃতীয় টাইপটি হয়তোবা স্মল গ্যাস জায়েন্ট, যা ইউরেনাস বা নেপচুনের থেকে ছোট। বিজ্ঞানীরা এটা অনেকদিন ধরে মনে করেন যে আমাদের সৌরজগতের প্রারম্ভে এই রিজিয়নটি ছিল হিউজ গ্যাস রিচ জোন, যার থেকে পরে প্রথমে এখানে 4টি গ্যাস জায়েন্ট প্ল্যানেট জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুনের সৃষ্টি হয়। সময়ের সাথে সাথে পরস্পরের সাথে কলিউশন এবং ইজেকশন এই প্ল্যানেটগুলোকে তাদের নির্দিষ্ট আকার এবং স্থানে পৌঁছে দিয়েছে। এটাও হতে পারে যে সেই সময় 4টি নয় 5টি গ্যাস প্ল্যানেট তৈরি হয়েছিল। সেই 5 নম্বর প্ল্যানেটটি হয়তো জুপিটার এবং স্যাটার্নের মাঝখানে তৈরি হয়। পরে কলিউশনের ফলে সেই প্ল্যানেটটি এই রিজিয়ন থেকে রিজেক্ট হয়ে গিয়ে এক উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। 2016 সালের ম্যাথামেটিক্যাল এভিডেন্স এবং আরও অনেক ইনডিরেক্ট প্রমাণ থাকলেও এই প্ল্যানেটের এখনও সন্ধান বিজ্ঞানীরা পাননি। সম্প্রতি একদল বিজ্ঞানী তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে বলেছেন যে এই রহস্যজনক প্ল্যানেট 9 হয়তো আগে যা বিজ্ঞানীরা ভেবেছিলেন অত বড় নয়। এটি হয়তো আইসি জায়েন্ট প্ল্যানেটও নয়, বরং এটি আর্থের মতো পার্থিব প্ল্যানেট হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এই আর্থের মতো জলবায়ু থাকার সম্ভাবনা সেই প্ল্যানেটে নেই বললেই চলে।
এটি আর্থের মতো সাইজের বা তার থেকে কিছুটা বড়, এবং বিজ্ঞানীরা আগে যেরকম বলেছিলেন যে এই প্ল্যানেট 9টি সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু এখনকার বিজ্ঞানীরা বলছেন যেটি সূর্যের থেকে অনেক কাছে অবস্থান করে। সূর্যের থেকে এর দূরত্ব ম্যাক্সিমাম 500 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। প্রসঙ্গত বলে রাখি, পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব তাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। আপনাদের মনে হতে পারে যে নিত্য নতুন অত্যাধুনিক হাবেল বা জেমসের মতো টেলিস্কোপ, যা আমাদের মহাকাশের এত দূরের অবজেক্টদের সম্বন্ধে তথ্য দিচ্ছে, সেখানে আমাদের সৌরজগতের মধ্যেকার প্ল্যানেটের খোঁজ দিতে পারছে না। আপনাদের বলে রাখি যে এই গ্রহ যদি থেকেও থাকে, তবে সেখানে সূর্যের আলো খুব ক্ষীণ পৌঁছয়। আমাদের পৃথিবীতে যে পরিমাণ আলো সূর্যাস্তের সময় পৌঁছয়, প্লুটোতে সূর্যোদয়ের সময় একই পরিমাণ আলো পৌঁছয়। যদিও পৃথিবীর বহু অত্যাধুনিক টেলিস্কোপ, যেমন হাওয়াইয়ের 8.2 মিটার সুবারু টেলিস্কোপ, নাসার ট্রানজিস্টিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট, মহাকাশে এই রহস্যময় প্ল্যানেট 9-এর খোঁজে সর্বদা কাজ করছে। এছাড়া চিলির মাউন্টেনে একটি বিশাল বড় টেলিস্কোপের কাজ চলছে, যা ভবিষ্যতে এই প্ল্যানেট 9-এর খোঁজ চালাবে। বৃহদাকার ভেরা সি রুবিন অবজারভেটরি 2024 সালের শেষের দিকে কাজ শুরু করবে এবং প্রতিনিয়ত মহাকাশে প্ল্যানেট 9-এর খোঁজ চালাবে। যদিও অনেক গবেষক মনে করেন যে এই প্ল্যানেট 9 শুধুমাত্র থিওরিটিক্যাল এবং এর কোনো প্র্যাকটিক্যাল অস্তিত্ব নেই। তারা ব্যাখ্যা হিসাবে বলেছেন যে আমরা কাইপার বেল্টের যেই অবজেক্টদের ব্যতিক্রম এসব ঘটনা বলছি, হয়তো সেগুলি ব্যতিক্রমী নয়, তার কারণ আমরা এই অঞ্চল সম্বন্ধে তেমন কিছু জানি না। আবার এটাও হতে পারে যে এই অঞ্চলে একটি প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল, যা ইউনিভার্স তৈরির প্রথম মুহূর্তে তৈরি হয়েছিল, এই ব্ল্যাক হোলের মহাকর্ষীয় বলের প্রভাবেই কাইপার বেল্টের সব স্ট্রেঞ্জ ঘটনা ঘটে। এই প্ল্যানেট 9-এর অস্তিত্ব নিয়ে বহু সমালোচক থাকলেও কিছু মহাকাশ বিজ্ঞানী এখনো এই প্ল্যানেটের অস্তিত্বে বিশ্বাস করেন এবং তারা প্রতিনিয়ত এর খোঁজ চালিয়ে যাচ্ছেন। আমি আশাবাদী অদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা হয়তো এই রহস্যের সমাধান করতে পারবেন যে আমাদের সৌরজগতে প্ল্যানেট 9 আছে কিনা। না, এটি শুধুই থিওরিটিক্যাল প্ল্যানেট, না এখানে কোনো প্রাইমোডাল ব্ল্যাক হোল আছে। তাই আপনাদের মতো আমিও মনে প্রশ্ন নিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। এই প্ল্যানেট 9-এর অস্তিত্ব নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি বিজ্ঞান ভিত্তিক আর ইনফরমেটিভ মনে হয়, তবে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।